হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মহিবুল্লাহ আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আফগানিস্তানের ইতিহাস, ভৌগোলিক অবস্থান, জনপরিসংখ্যান, সরকার ব্যবস্থা, অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, সমাজ ও সংস্কৃতি। তো চলুন মূল বিষয়ে চলে যাই। যাওয়ার আগে একটা কথা বলতেই হচ্ছে, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেন, যাতে নিউ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। আফগানিস্তান। এখন আপনারা স্ক্রিনের মধ্যে যে দুটো পতাকা দেখতে পাচ্ছেন, এগুলো এক একটার প্রতীক। বাম দিকে যে পতাকাটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আফগানিস্তান ইসলামী আমিরাতের প্রতীক। ডান দিকে যে পতাকাটা দেখতে পাচ্ছেন, আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রতীক। রাজধানী হচ্ছে কাবুল। রাষ্ট্রভাষা দুটি আফগানিস্তানের, একটা হচ্ছে দারি আর একটা হচ্ছে পশতু। জাতিগোষ্ঠী অনেক ধরনের রয়েছে, এর মধ্যে হচ্ছে 42% পশতুন, 27% তাজিক, 9% হাজারা, 9% উজবেক, 4% আইমাক, 3% তুর্কমেন, 2% বেলুচ, 4% অন্যান্য। সরকার হচ্ছে শূরা পরিষদ শাসিত এক কেন্দ্রিক ইসলামিক ধর্মরাষ্ট্র। আয়তন হচ্ছে মোট 6,52,864 বর্গ কিলোমিটার। পানি বা জলের পার্সেন্টেজ হচ্ছে খুবই নগণ্য। এখন আসবো ঘনত্বে। ঘনত্ব হচ্ছে 48.08 বর্গ কিলোমিটার। মুদ্রা হচ্ছে আফগানি। কলিং কোড হচ্ছে +93 এবং গাড়ি চালনার দিক হচ্ছে ডান দিকে। আফগানিস্তান প্রাচীনকাল থেকেই এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। বহু প্রাচীন বাণিজ্য ও বহিরাক্রমণ এই দেশের মধ্য দিয়ে সংগঠিত হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে বহু লোক আফগানিস্তানের ভিতর দিয়ে চলাচল করেছেন এবং এদের মধ্যে কেউ কেউ এখানে বসতি স্থাপন করেছেন। দেশটির বর্তমান জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য এই ইতিহাসের সাক্ষ্য দেয়। আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হচ্ছে পশতু জাতি। এরা আগে আফগান নামেও পরিচিত ছিল, তবে বর্তমানে আফগান বলতে কেবল পশতু নয়, বরং জাতি নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিককেই বোঝায়। আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি দেশ। আফগানিস্তান হল পাহাড়ি স্থলবেষ্টিত একটি দেশ। এটি ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যস্থলে একটি ভূবেষ্টিত মালভূমির উপর অবস্থিত। আফগানিস্তানকে অনেক সময় দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অংশ হিসেবেও গণ্য করা হয়। আফগানিস্তানের পূর্বে ও দক্ষিণে পাকিস্তান, পশ্চিমে ইরান, উত্তরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান এবং উত্তর পূর্বে গণচীন। আফগানিস্তান শব্দটির অর্থ আফগান তথা পশতুন জাতির দেশ। আফগানিস্তান একটি রুক্ষ এলাকা, যার অধিকাংশ এলাকা পর্বত ও মরুভূমি আবৃত। শুধু পার্বত্য উপত্যকা এবং উত্তরের সমভূমিতে গাছপালা দেখা যায়। এখানকার গ্রীষ্মকালীন আবহাওয়া গরম ও শুষ্ক এবং শীতকালে প্রচণ্ড শীত পড়ে। কাবুল হচ্ছে দেশটির বৃহত্তম শহর ও রাজধানী। আফগানিস্তান প্রাচীনকাল থেকেই এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। বহু প্রাচীন বাণিজ্য ও বহিরাক্রমণ এই দেশের মধ্য দিয়ে সংগঠিত হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে বহু লোক আফগানিস্তানের ভিতর দিয়ে চলাচল করেছেন এবং এদের মধ্যে কেউ কেউ এখানে বসতি স্থাপন করেছেন। দেশটির বর্তমান জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য এই ইতিহাসের সাক্ষ্য দেয়। আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি।
এরা আগে আফগান নামেও পরিচিত ছিল, তবে বর্তমানে আফগান বলতে কেবল পশতুজ নয়, বরং জাতি নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিককেই বোঝায়। এখন আমরা আলোচনা করব আফগানিস্তানের ইতিহাস সম্পর্কে। প্রাগৈতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান খনন করে দেখা গেছে যে উত্তর আফগানিস্তানে প্রায় 50,000 বছর আগে মনুষ্য বসতি ছিল। ধারণা করা হয় আফগানিস্তানের কৃষি খামার সম্প্রদায় বিশ্বের প্রাচীনতম খামারগুলোর একটি। আফগানিস্তানে অনেক সাম্রাজ্য ও রাজ্য ক্ষমতায় এসেছিল, যেমন গ্রেকো, বার্ট্রিয়ান, কুষাণ, হেপথালিটিস, কাবুল শাহী, সাফারি, সামানি, গজনবি, গুরি, খিলজি, কার্তি, মুঘল ও সবশেষে হুতাক ও দুররানি সাম্রাজ্য। ইস্টার্ন অর্থ জমি। আফগানিস্তান মানে আফগানদের দেশ। ইস্টার্ন শব্দটি কুর্দিস্তান এবং উজবেকিস্তানের নামেও ব্যবহৃত হয়। 2000 পূর্ব খ্রিস্টাব্দে মধ্য এশিয়া থেকে এই এলাকায় লোক আসতে শুরু করে। এদের অধিকাংশ ছিল আর্য, যারা ইরান ও ভারতেও বসতি স্থাপন করেছিল। তখন এই এলাকার নাম ছিল আরিয়ানা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে পারস্য সাম্রাজ্য আরিয়ানা দখল করে। 330 খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার পারস্যের সম্রাটকে পরাজিত করে আরিয়ানার পূর্ব সীমান্ত ও তারও পূর্বে চলে যেতে সক্ষম হন। 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর অনেকগুলি রাজ্য তার এশীয় সাম্রাজ্যের দখল নেওয়ার চেষ্টা করে। এদের মধ্যে সেলুসিড সাম্রাজ্য, বাক্ট্রিয় সাম্রাজ্য ও ভারতীয় মৌর্য সাম্রাজ্য উল্লেখযোগ্য। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে মধ্য এশীয় কুষাণ জাতি আরিয়ানা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। 3য় থেকে 8ম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্ম ছিল এখানকার প্রধান ধর্ম। এই পর্বে অনেক বৌদ্ধ মন্দিরের ধ্বংসস্তূপ আজও আফগানিস্তানে দেখতে পাওয়া যায়। হুন নামের মধ্য এশীয় এক তুর্কি জাতি 4র্থ শতাব্দীতে এসে কুষাণদের পতন ঘটায়। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরব সৈন্যরা আফগানিস্তানে নতুন ধর্ম ইসলাম নিয়ে আসে। পশ্চিমের হেরাত ও সিস্তান প্রদেশ আরবদের নিয়ন্ত্রণে আসে, কিন্তু আরব সৈন্য চলে যাওয়ার মাত্রই সেখানকার জনগণ তাদের পুরনো ধর্মে ফেরত যায়। 10ম শতকে বর্তমান উজবেকিস্তানের বুখারা থেকে সামানিদ নামের মুসলিম শাসক বংশ আফগান এলাকায় প্রভাব বিস্তার করা শুরু করে। 10ম শতাব্দীতে গজনিতে গজনবি রাজবংশ প্রতিষ্ঠিত হয়, তবে এর পূর্ব পর্যন্ত মুসলমান ও অমুসলমানরা তখনও কাবুলে পাশাপাশি অবস্থান করত। গজনির সর্বশ্রেষ্ঠ রাজা মাহমুদ গজনবি 998 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত এই এলাকা শাসন করেন এবং তার সময়ে তিনি কাফিরিস্তান ব্যতীত বাকি হিন্দু রাজাদের পরাজিত করে সমগ্র আফগানিস্তানে ইসলাম সুপ্রতিষ্ঠিত করেন। গজনি সাহিত্য ও শিল্পের কেন্দ্রে পরিণত হয় এবং মাহমুদ বুদ্ধিজীবীদের পৃষ্ঠপোষকতা করেন। মাহমুদের মৃত্যুর পর গজনির প্রভাব হ্রাস পেতে থাকে এবং 1200 শতাব্দীতে পশ্চিম
মধ্য আফগানিস্তানের গুর শহরে গুরি রাজ্য প্রতিষ্ঠিত হয়। গুরিরা আবার 1215 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার খোয়ারিজমি শাহদের কাছে পরাজিত হন। 1219 খ্রিস্টাব্দে মঙ্গল সেনাপতি চেঙ্গিস খান তার সৈন্যদল নিয়ে খোয়ারিজমি শহর হেতাত ও বলখ এবং বামিয়ানে ব্যাপক ক্ষতিসাধন করেন। মঙ্গলদের এই ক্ষতিসাধনের ফলে অনেক স্থানীয় লোকজন কৃষিজমি পরিপূর্ণ গ্রামীণ এলাকায় চলে যেতে বাধ্য হয়। 1400 শতাব্দীর শেষে মধ্য এশীয় সেনাপতি তৈমুর লং আফগানিস্তান জয় করেন ও ভারতে অগ্রসর হন। তার সন্তান ও পৌত্রেরা তার সাম্রাজ্যের পুরোটা ধরে রাখতে পারেনি, তবে তারা বর্তমান আফগানিস্তানের অধিকাংশ হেরাত থেকে শাসন করতে সক্ষম হয়। গুরি থেকে তিমুরীয় সাম্রাজ্যের শাসনামলে এখানে ইসলামী স্থাপত্যের বিকাশ ঘটে। এই সময় তৈরি বহু মসজিদ ও মিনার আজও হেরাত গজনি ও মাজারি শরীফে দাঁড়িয়ে আছে। হেরাতে 1500 শতাব্দীতে ক্ষুদ্রাকৃতি চিত্রকর্মের একটি গুরুত্বপূর্ণ ধারার বিকাশ ঘটে। মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর আর বাবার দিক থেকে তৈমুর লংয়ের বংশধর জহিরুদ্দিন মাহমুদ বাবর 1600 শতাব্দীর প্রারম্ভে 1504 সালে আরগুন রাজবংশের নিকট থেকে কাবুল দখল করেন। তারপর 1526 সালে তিনি ভারতে গিয়ে দিল্লি সালতানাতে আক্রমণ চালিয়ে লোদি রাজবংশকদের পরাজিত করে মোগল সাম্রাজ্য স্থাপন করেন। 1600 থেকে 1800 শতাব্দীর পুরোটা জুড়ে ভারতে অবস্থিত মুঘল সাম্রাজ্য, উজবেক বুখারা খানাত এবং পারস্যের সাফাবি রাজবংশের রাজারা আফগানিস্তানের দখল নিয়ে যুদ্ধ করেন। সাধারণত মুঘলেরা কাবুলের দখল রাখত এবং পারসিকেরা হেরাত দখলে রাখত, আর কান্দাহারের শাসনভার প্রায় হাতবদল হতো। এ সময় পশতুন জাতি তাদের শক্তি বৃদ্ধি করে, তবে স্বাধীনতা লাভে ব্যর্থ হয়। 1747 সালে আধুনিক আফগানিস্তান প্রতিষ্ঠা করেন আহমেদ শাহ দুররানি এবং তখন থেকেই দুররানি সাম্রাজ্য অর্থাৎ দুররানি সাম্রাজ্যের যাত্রা শুরু হয়। 1709 সালে স্থানীয় জিলজাই গোত্রের নেতা মিরওয়াজ হুতাক সাফাবিদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং গুরগিন খানকে পরাজিত করে স্বাধীন আফগানিস্তান স্থাপন করেন। মিরওয়াজ 1715 সালে মারা যান এবং তার স্থলে তার ভাই আব্দুল আজিজ সিংহাসনে আরোহণ করেন। মিরওয়াজের পুত্র মাহমুদ হুতাক তাকে রাষ্ট্রদ্রোহিতার জন্য হত্যা করেন। মাহমুদ 1722 সালে পারস্যের রাজধানী ইস্পাহানে আক্রমণ চালান এবং গুলনাবাদের যুদ্ধের পর নগরটি দখল করে নিজেকে পারস্যের রাজা হিসেবে ঘোষণা দেন। 1747 সালে আহমেদ শাহ দুররানি কান্দাহার শহরকে রাজধানী করে এখানে দুররানি সাম্রাজ্যের পতন করেন, অর্থাৎ দুররানি সাম্রাজ্যের উত্থাপন করেন। 1772 সালের অক্টোবরে দুররানির মৃত্যু হয় এবং তাকে কান্দাহারে সমাহিত করা হয়। তার পুত্র তৈমুর শাহ দুররানি তার স্থলাভিষিক্ত হন এবং তিনি আফগানিস্তানের রাজধানী কান্দাহার থেকে কাবুলে স্থানান্তরিত করেন। এই সময় থেকে দেশটি প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছ থেকে অনেক অঞ্চল হারাতে শুরু করে। 1793 সালে তৈমুরের মৃত্যুর পর তার পুত্র জামান শাহ দুররানি ক্ষমতায় আসেন এবং ধারাবাহিকভাবে
মাহমুদ শাহ দুররানি, সুজা শাহ দুররানি ও অন্যান্যরা সিংহাসনে আরোহণ করেন। 19শ শতাব্দীতে দেশটি ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ও রুশ সাম্রাজ্যের মধ্যকার দ্বন্দ্বে মধ্যবর্তী ক্রীড়ারত রাষ্ট্রে পরিণত হয়। 1973 সালে একটি সামরিক অভ্যুত্থানের সামরিক কর্মকর্তাগণ রাজার পতন ঘটান এবং প্রজাতন্ত্র গঠন করেন। 1919 সালে তৃতীয় ব্রিটিশ আফগান যুদ্ধ শেষে আফগানিস্তান যুক্তরাষ্ট্র থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। 1970-এর দশকের শেষের দিকে আফগানিস্তানে একটি দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধে হস্তক্ষেপের অভিপ্রায়ে 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে এবং সোভিয়েত আফগান যুদ্ধ শুরু হয়। 1989 সালে সোভিয়েতরা আফগান থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় এবং এর সাথে সাথে দেশটিতে আবার গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। 1996 সালে তালেবান নামের একটি ইসলামিক গোষ্ঠী কাবুলের দখল নেয়। তালেবান ইসলামিক আরেকটি দল আল কায়েদাকে আফগানিস্তানে আশ্রয় দেয়। 2001 সালের 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং 2001-এর শেষে তালেবানদের উৎখাত করে। 2004 সালে আফগানিস্তানের সংবিধান নতুন করে লেখা হয় এবং একটি রাষ্ট্রপতি ভিত্তিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু হয়। 1960-এর দশক পর্যন্ত আফগানিস্তানের রাজা ও তার আত্মীয়রা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতেন, তবে রক্ষণশীল গোষ্ঠীগত ও ধর্মীয় নেতারা ও শাসন ব্যবস্থায় প্রভাব বিস্তার করতেন। 1963 সালে প্রথমবারের মতো রাজপরিবারের বাহিরের একজনকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয় যাতে রাজপরিবার আইন প্রণয়নের দায়িত্ব থেকে অব্যাহতি পায়। 1964 সালের নতুন সংবিধানে দেশটিতে আরও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, যেখানে রাজা কেবল নির্বাচিত আইনসভার সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এই সময় যাতে জাতিগত ও বামপন্থী দল যাতে গঠিত হতে না পারে সেজন্য রাজা রাজনৈতিক দলের বিরোধিতা করেন। 1973 সালে এক সামরিক অভ্যুত্থানে রাজতন্ত্রের পতন ঘটে এবং প্রজাতন্ত্র হিসাবে আফগানিস্তানের আবির্ভাব ঘটে। 1978 সালে আরেকটি অভ্যুত্থানে নিষিদ্ধ বামপন্থী দল পিডিপি ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান ক্ষমতায় আসে। এই দলের সাম্যবাদী শাসন সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ করে, তবে ইসলামী বিদ্রোহী মুজাহিদিনেরা এই সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র বিদ্রোহ শুরু করে। পিডিপি-কে সমর্থন করার জন্য সোভিয়েত ইউনিয়ন 1979 সালের ডিসেম্বরে আফগানিস্তানে একটি পূর্ণ মাপের আক্রমণ পরিচালনা করে। এই আক্রমণের পর একজন মধ্যপন্থী পিডিপি নেতাকে প্রধানমন্ত্রী করা হয় যাতে মুজাহিদিনেরা শান্ত হয়, কিন্তু মুজাহিদিনেরা সোভিয়েত অধিকৃতির বিরুদ্ধে গেরিলা হামলা অব্যাহত রাখে। পিডিপি সরকার সোভিয়েত সরকারের কাছ থেকে আর্থিক ও সামরিক সহায়তা পেত। অন্যদিকে মুজাহিদিনেরা যুক্তরাষ্ট্র, পাকিস্তান, সৌদি আরব ও অন্যান্য মুসলিম দেশ থেকে সাহায্য পেত। 1989 সালে
সোভিয়েত সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়। মুজাহিদিনেরা পিডিপিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ জোরদার করে। অবশেষে 1992 সালে সরকারের পতন ঘটে, কিন্তু মুজাহিদিনেরা ভিতরের দলীয় কোন্দলের কারণে গৃহযুদ্ধ শেষ হয়নি। একদল মুজাহিদিন তালেবান নামের একটি ইসলামী মৌলবাদী দল গঠন করে এবং 1996 সালে কাবুল দখল করে। তাদের শাসন ব্যবস্থাকে নৃশংস ও বর্বর শাসন ব্যবস্থা হিসেবে সমালোচনা করা হয়। 2001-এর নভেম্বরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তায় উত্তরাঞ্চলীয় জোট তালেবানদের পতন ঘটায়। তালেবানদের পতনের পর জাতিসংঘ দেশটিতে বহু জাতিগোষ্ঠীয় সরকার স্থাপনের উৎসাহ দেয়। জার্মানির বন শহরে এ নিয়ে সম্মেলনের পর 2001 থেকে 1 ডিসেম্বরে অর্থাৎ জার্মানির বন শহরে এ নিয়ে একটি সম্মেলন হয়। সম্মেলনের পর 2001 ডিসেম্বরে আফগানিস্তানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তার 6 মাস পরে একটি মধ্যবর্তী সরকার গঠিত হয়, যা 2004 সালে একটি নতুন সংবিধান পাশ করে। নতুন সংবিধান অনুযায়ী আফগানিস্তানে প্রেসিডেন্ট ভিত্তিক সরকার গঠিত হয় এবং 2004 সালের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আফগানিস্তানের প্রথম সরাসরি ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করেন। এখন আমরা আলোচনা করব আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান সম্পর্কে। ভূমিবেষ্টিত সুউচ্চ পর্বতময় এবং উত্তর ও দক্ষিণ সীমান্তে সমভূমি বেষ্টিত আফগানিস্তান দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ায় অবস্থিত। 6,52,230 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট দেশটি পৃথিবীর 41তম বৃহত্তম দেশ। এর পূর্ব পশ্চিমে এর সর্বোচ্চ দৈর্ঘ্য 1,240 কিলোমিটার, উত্তর দক্ষিণে সর্বোচ্চ দৈর্ঘ্য 1,015 কিলোমিটার। উত্তর পশ্চিম ও দক্ষিণের সীমান্তবর্তী এলাকাগুলি মূলত মরুভূমি ও পার্বত শ্রেণী। উত্তর পূর্বে দেশটি ধীরে ধীরে উঁচু হয়ে হিমবাহ আবৃত পশ্চিম হিমালয়ের হিন্দুকুশ পর্বতের সাথে মিলে গেছে। আফগানিস্তানের বেশিরভাগ প্রধান নদীর উৎপত্তি পার্বত্য জলাধার থেকে। দীর্ঘস্থায়ী শুষ্ক মৌসুমে বেশিরভাগ নদী শীর্ণ ধারায় প্রবাহিত হয়। বসন্তে পর্বতের বরফ গলা শুরু হলেও এগুলিতে পানি প্রবাহ বৃদ্ধি পায়। আফগানিস্তানের উদ্ভিদরাজি সংখ্যায় অল্প কিন্তু বিচিত্র। পর্বতে চিরসবুজ বন, ওক, পপলার, হ্যাজেলনাট, জাট, কাঠবাদাম, পোস্তাবাদাম ইত্যাদি দেখা যায়। আফগানিস্তানের অধিকাংশ এলাকাতেই অর্ধ সুমেরু দেশীয় পার্বত্য জলবায়ু বিদ্যমান। এখানে শীতকাল শুষ্ক। আফগানিস্তানে ছোট আকারে মণি, সোনা, তামা ও কয়লা উত্তোলনের ইতিহাস থাকলেও প্রণালীবদ্ধভাবে খনিজ আহরণ 1960-এর দশকের আগে থেকে শুরু হয়নি। 1970-এর দশকে দেশটির উত্তরাঞ্চলে প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য মজুদ আবিষ্কৃত হয়। এখন আমরা আলোচনা করব আফগানিস্তানের জনপরিসংখ্যান নিয়ে। আফগানিস্তানে বহু বিচিত্র জাতির বসবাস। এদের প্রায় সবই মুসলিম। মধ্য এশিয়া, চীন, ভারতীয় উপমহাদেশ ও ইরান এই 4 সাংস্কৃতিক অঞ্চলের মিলন ঘটেছে এখানে। ফলে দেশটিতে সৃষ্টি হয়েছে বিপুল ভাষাগত ও জাতিগত বৈচিত্র্য। আফগানিস্তানের মানুষ ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, চীন, আরব উপদ্বীপ ও
আরও বহু জায়গা থেকে এসেছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের চলাফেরা, রাজনৈতিক বিপ্লব, আক্রমণ, রাজস্ব বিজয় ও যুদ্ধ বহু মানুষকে এই অঞ্চলে নিয়ে আসে। এদেরই কেউ কেউ আফগানিস্তানকে নিজের মাতৃভূমি বানিয়ে নেয়। রাজনৈতিক দল ও জাতিসত্তার ধারণা বহু পরে এই বিচিত্র জাতি সমাহারের ওপর অনেকটাই চাপিয়ে দেওয়া হয়। আফগানিস্তান প্রশাসনিকভাবে 34টি প্রদেশ বা ওয়ালায়াত এ বিভক্ত। প্রতি প্রদেশের নিজস্ব রাজধানী আছে। প্রদেশগুলো আবার জেলায় বিভক্ত। এক একটি জেলা সাধারণত একটি করে শহর ও পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে গঠিত। অভ্যন্তরীণ মন্ত্রী প্রতিটি প্রদেশে একজন করে গভর্নর নিয়োগ করেন। গভর্নর কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রদেশের প্রতিনিধিত্ব করেন। প্রদেশের পুলিশ প্রধানকেও অভ্যন্তরীণ মন্ত্রী নিয়োগ দেন। শুধুমাত্র কাবুল শহরে একটি ব্যতিক্রম দেখা যায়। সেখানে শহরের মেয়রকে আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচন করেন এবং শহরটির প্রশাসন কাবুল প্রদেশ থেকে স্বাধীন। আফগানিস্তানের রাজধানী কাবুল দেশটির পূর্ব কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত। অন্যান্য প্রধান শহরের মধ্যে রয়েছে দক্ষিণের কান্দাহার, পশ্চিমের হেরত এবং উত্তরের মাজারে শরীফ। ছোট শহরগুলোর মধ্যে আছে পূর্বের জালালাবাদ, কাবুলের উত্তরে অবস্থিত চারিকার এবং উত্তরে কন্দুজ ও ফয়েজাবাদ। সোভিয়েত অধিকৃতির আগেই আফগানিস্তানে জীবনযাত্রার মান ছিল বিশ্বের সর্বনিম্ন। সোভিয়েত আফগান যুদ্ধ ও তারপরে গৃহযুদ্ধ দেশটির অর্থনীতির চূড়ান্ত বিপর্যয় ঘটায়। সোভিয়েত আমলে শহরকেন্দ্রিক বাণিজ্য ও শিল্প সুযোগ সুবিধা গ্রামীণ অর্থনীতিকে শুরু থেকে আলাদা করে ফেলে। মাদক ও অস্ত্রের চোরাচালান চরমে পৌঁছে। আফগানরা মূলত কৃষক ও পশুপালক। 200 শতকে খনি ও ভারী শিল্পের উন্নতি ঘটে, তবে স্থানীয় হস্তশিল্প গুরুত্ব হারায়নি। 2003 সালে আফগানিস্তানের মোট শ্রমিক সংখ্যা ছিল প্রায় 1,10,00,000। এদের প্রায় 70% কৃষিকাজ ও পশুপালনের সাথে জড়িত। যুদ্ধের কারণে আরও অনেক ধরনের কাজ বন্ধ হয়ে যায়। বেকারত্ব ও দক্ষ শ্রমিক ও প্রশাসকের অভাবে সবচেয়ে বড় সমস্যায় পড়ে। আফগানিস্তানের খুবই সামান্য এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা উপত্যকায় কৃষিকাজ সম্ভব এবং এই কৃষিভূমির সবগুলোতেই ব্যাপক সেচের প্রয়োজন হয়। ঝর্ণা ও নদী থেকে খাল খুঁড়ে পানি আনা হয়। তুর্কমেন ও উজবেকরা কার্পেট বানিয়ে থাকে। বালুচিরা জায়নামাজ, পশমের কার্পেট ইত্যাদি বানায়। উটের লোম ও তুলাও মাঝে মাঝে ব্যবহৃত হয়। বিয়ের কনের সাজ পোশাকের সুন্দর সূচির কাজ দেখতে পাওয়া যায়। 1967 সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় উত্তর আফগানিস্তানে বড় আকারের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস আহরণ শুরু হয়। 1980-এর দশকে সোভিয়েত ইউনিয়নে বিপুল পরিমাণে গ্যাস রপ্তানি করা হতো, তবে 1989 সালে সোভিয়েত সৈন্য প্রত্যাহারের পর তা থেমে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বছরগুলিতে আফগানিস্তানে ভারী শিল্পের বিকাশ ঘটে। 1965 সালে পশ্চিম জার্মানি একটি পশম কারখানা স্থাপনের পর পশমের উৎপাদন দ্বিগুণ হয়। সোভিয়েত আফগান যুদ্ধের আগে আফগানিস্তানে প্রায়
200টি সরকারি কারখানা ছিল। এর মধ্যে ছিল টেক্সটাইল, খাবার, রাসায়নিক সার, সিমেন্ট, চামড়ার দ্রব্য এবং কয়লার ইট বা চামড়া বানানোর কারখানা। যুদ্ধের কারণে এগুলো সবই ক্ষতিগ্রস্ত হয়। পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস ও জলবিদ্যুৎ আফগানিস্তানের প্রধান শক্তি উৎস। পেট্রোলিয়াম মূলত ইরান ও তুর্কমেনিস্তান থেকে আমদানি করা হয়। আফগানিস্তানের নিজস্ব সামান্য তেল সম্পদ উত্তরে আমুদরিয়ার কাছে অবস্থিত। দেশটি কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপর বেশি নির্ভরশীল। কাঠের লাকড়ি ও অনেক ঘরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, তবে বন উচ্ছেদের ফলে এগুলো পাওয়া এখন দুষ্কর হয়ে পড়েছে। আফগানিস্তানের রপ্তানিকৃত দ্রব্যের মধ্যে শুকনা ফল ও বাদাম, হস্তনির্মিত কার্পেট, পশম, তুলা, চামড়া ও নানা ধরনের মণিপাথর প্রধান। আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে আফগানি। 100 পুলে 1 আফগানি। আফগানের বিনিময় হার বহুবার ওঠানামা করছে। 1981 সাল থেকে 1994 সাল পর্যন্ত 57% পর্যন্ত মুদ্রাস্ফীতি আফগানের ক্রয় ক্ষমতা অত্যন্ত সীমিত করে দেয় এবং তালেবান শাসনামলেও এর দ্বারা বজায় ছিল। যুদ্ধজনিত মুদ্রাস্ফীতির কারণে আফগানের মূল্য এত কমে যায় যে সরকার নতুন অধিক মূল্যের আফগানি আবার ইস্যু করেন। 2002 সালের শেষে এসে আফগানের মূল্য স্থিতিশীল হয় এবং 2007 সালে 1 মার্কিন ডলারে প্রায় 50 নতুন আফগানি পাওয়া যেত। যোগাযোগ ব্যবস্থা। রুক্ষ ভৌগোলিক বৈশিষ্ট্য ও যথাযথ পরিবহন কাঠামোর অভাবে আফগানিস্তানের অভ্যন্তরে ভ্রমণ অত্যন্ত দুর্বিহ। দেশের প্রায় 24% রাস্তা কাঁচা। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়কটি বৃত্তাকারে প্রধান শহরগুলিকে সংযুক্ত করছে। নৌ পরিবহন মূলত আমুদরিয়া নদীতে সীমাবদ্ধ। আমুদরিয়ার উপর কেলেহ, খয়রাবাদ ও শিরখান নদী বন্দরগুলি অবস্থিত। বিমান পরিবহন। কাবুল ও কান্দাহারে আন্তর্জাতিক বিমানবন্দর আছে। 2001 সালে মার্কিনীয় বোমা হামলায় কাবুল বিমানবন্দর ধ্বংসস্ত হয়ে যায়, কিন্তু পুনরায় বিমান পরিবহন ব্যবস্থা নির্মাণ প্রকল্পে এটিকে প্রাধান্য দেওয়া হয়। বর্তমানে এই বিমানবন্দরটি বহির্বিশ্বের সাথে আফগানিস্তানের সংযোগ স্থল। রেল পরিবহন। 2014 সালের হিসাব অনুযায়ী আফগানিস্তানের শুধু 2টি রেলপথ আছে। একটি বাল্ক প্রদেশের খেরাবাদ থেকে আফগানিস্তান উজবেকিস্তান সীমান্ত পর্যন্ত 75 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ। আফগানিস্তানে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। একটি হলো প্রাচীনকাল থেকে প্রচলিত মাদ্রাসা ব্যবস্থা, যেখানে উলামাগণ কোরআন পড়া ও লেখা এবং প্রাথমিক গণিত শিক্ষা দেন। অন্য শিক্ষা ব্যবস্থাটি 1964 সালে আফগান সংবিধান অনুসারে পশ্চিমা শিক্ষা ব্যবস্থার অনুসারে প্রবর্তন করা হয়, যেখানে সমস্ত বয়স স্তরে শিক্ষা গ্রহণ বিনামূল্যে ও বাধ্যতামূলক ছিল। তবে এই ব্যবস্থার লক্ষ্য পূর্ণ হয়নি। 5 বছরের প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া হয়। কাবুল ও অন্যান্য বড় শহরগুলিতে মাধ্যমিক স্কুলের ব্যবস্থা ছিল, কিন্তু বেশিরভাগ আফগানই এমন এলাকায় বসবাস করতেন যেখানে কোনো স্কুল ছিল না। আফগানিস্তানের জনগণ বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভক্ত। এই জাতিগুলির কতগুলি আবার আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলিতেও বসবাস করে। পশতুন জাতি আফগানিস্তানের বৃহত্তম জাতি।
তারা বহুদিন ধরে আফগানিস্তানের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় ছিল। 1989 সালে সোভিয়েত সৈন্য প্রত্যাহারের পর তাজিক, উজবেক, হাজারা ও অন্যান্য সংখ্যালঘু জাতিগুলির একটি কোয়ালিশন সরকার ক্ষমতায় আসে। তবে 1996 সালে তালেবানরা ক্ষমতা দখল করে পশতুন আধিপত্য পুনরায় প্রতিষ্ঠা করে। 2001 সালের শেষে তালেবানদের পতনের পর দেশটির প্রধান জাতিগত সম্প্রদায়গুলি সরকারি ক্ষমতা অংশীদারি করার সিদ্ধান্ত নেয়। 2004 সালের আফগান সংবিধানে আফগানিস্তানের বৈচিত্র্যময় জাতিগুলির অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ, এতে সংখ্যালঘুদের যথেষ্ট ভাষাগত স্বাধীনতা দেওয়া হয়েছে। ধর্মই আফগানিস্তানের বিভক্তি জাতিসত্তার দৃঢ়তম বন্ধন। আফগানিস্তানের প্রায় 99% মুসলিম, এদের মধ্যে 84% সুন্নি এবং প্রায় 15% শিয়া মুসলিম। আফগানিস্তানে গল্পগাথা বলার শিল্প এখনো সগৌরবে বিরাজমান। সম্ভবত ব্যাপক নিরক্ষরতার কারণেই এই শিল্পটি হারিয়ে যায়নি। সঙ্গীতের সাথে লোকগাথা বর্ণনা করা ঐতিহ্য আজও আদৃত। এই লোকগাথাগুলি বর্তমানে আফগানদের অতীতের কথা মনে করিয়ে দেয়।